গোপাল বোর্ডওয়ালা চালাকি ধরতে পেরে গোপাল বোর্ডওয়ালাকে উচিত শিক্ষা দিল বিদ্যা। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে বিদ্যা কাশ্যপবাবুকে বলছে বেশি না উড়বেন না, তাহলে কিন্তু হঠাৎ করে চেকমেট হয়ে যাবে, পুরো কিস্তিমাত। কাশ্যপবাবু এবার কোনো কথার উত্তর না দিয়ে ওখান থেকে রাগমাগ দেখিয়ে চলে যায়। বিদ্যা তো এবার খুব ভেঙে পড়েছে, রাজজিৎকে ধরে বলছে যে আমি কাদের সঙ্গে লড়াই করছি, এরাই তো আমার আপনজন। রাজজিৎ তখন বিদ্যাকে বলছে না বিদ্যা, এরা তোমার কোনো মতেই আপনজন হতে পারে না, তোমার আপন কেবলমাত্র এই কৃষ্ণগোপাল আর যুক্তা, আর কেউ নয়। বিদ্যা তখন কথাটা শুনেই বলছে কেউ নয়, তাহলে আপনি? রাজজিৎ তখন বিদ্যাকে বলছে আমি যে তোমার আপন নই। বিদ্যা তো অবাক, বলছে মানে? রাজজিৎ তখন বিদ্যাকে বলে আমি যে শুধুমাত্র তোমার বিদ্যা। বিদ্যা, তোমার ভালোবাসা না আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে নিয়েছে, ভালোবাসা আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না বিদ্যা, কেউ নয়। তো এবার কথাটা শুনেই কেঁদে ফেলে, রাজজিৎকে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে। অপরদিকে দেখা যাচ্ছে কাশ্যপবাবু তো চলে গেছে গোপাল বোর্ডওয়ালার ডেরায়। গোপাল বোর্ডওয়ালা সামনে এক বান্ডিল টাকা ছুঁড়ে দেয়। গোপাল বোর্ডওয়ালা তো এবার টাকাটা তুলেই কাশ্যপবাবুকে বলছে এটা কি, এটা কি টাকায় আপনি নুনের ছিটে দিচ্ছেন? আমার সমস্ত ধান্দা এখন চৌপাট হয়ে গেছে, আমার মেয়ে যুক্তা সেও নাচছে না, এখন আমার সঙ্গে পাঙ্গা নিচ্ছে। আমি এমন একটা মেয়ের জন্ম দিয়েছি যে আমার কথাই শুনছে না। আপনি জানেন আমার ধান্দা পুরো চৌপাট হয়ে গেছে, কত পার্টি আসছে কিন্তু সব চলে যাচ্ছে। একটা সময় কত কত টাকা উঠতো, কিন্তু এখন একটা টাকাও নেই, সব শ্মশান হয়ে গেছে। আমি এখন কি করব, কোথায় যাব কিচ্ছু বুঝতে পারছি না, পুলিশেও রেড করছে। কাশ্যপবাবু এবার গোপাল বোর্ডওয়ালাকে বলছে আমি সব জানি, আপনি আস্তে কথা বলুন। আমি সব জানি বলেই তো আমি ক্ষতিপূরণ দিতে এসেছি। তুমি যত টাকা আমার কাছে দর হাঁকবে আমি তোমাকে তত টাকাই দেবো। গোপাল বোর্ডওয়ালা তখন কাশ্যপবাবুকে বলছে তা আপনি হঠাৎ আমার ওপরে সদয় হচ্ছেন? আপনি কিন্তু হেভি ব্যবসায়ীদার আছেন মাইরি, কত টাকায় ইনভেস্ট করলে কত টাকা মুনাফা পাওয়া যায় সেটা কিন্তু আপনি বেশ ভালো জানেন। আমার কাছে ইনভেস্ট করছেন কেন, কি মুনাফা চান আপনি? কাশ্যপবাবু তখন গোপাল বোর্ডওয়ালাকে বলছে তোমাকে না গিরগিটির মতন রং বদলাতে হবে। তুমি এখন ফোন করবে বিদ্যা ব্যানার্জিকে, আর ফোনে হাউ হাউ করে কাঁদবে, বলবে তোকে এখানেই আসতে হবে কারণ আমি তোর বাবা। গোপাল বোর্ডওয়ালা এবার কাশ্যপবাবুকে বলছে কেন আমি আমার মেয়েকে ফোন করব? কাশ্যপবাবু এবার গোপাল বোর্ডওয়ালার কলারটা ধরে বলছে কারণ হীরাগমনটা তার বাপের বাড়িতেই হয়। গোপাল বোর্ডওয়ালা তখন কাশ্যপবাবুকে বলছে আপনি কি চাইছেন বলুন তো? কাশ্যপবাবু তখন বলে আমি চাইছি যে হীরাগমনটা এখানে থেকে হোক, আর তুমি কেঁদে কেটে ওকে আমন্ত্রণ করবে। গোপাল বোর্ডওয়ালা তখন হাসতে হাসতে কাশ্যপবাবুকে বলছে কাশ্যপবাবু, আমার না এইসব চোখের জল টল একদম আসে না। আমি হচ্ছি সেই বাপ যে নিজের মেয়েকে মদ মাতালদের সামনে নাচাতে পারি। আপনি জানেন আমি কিসের জন্য এসব করি? টাকার জন্য, টাকা। কাশ্যপবাবু তখন গোপাল বোর্ডওয়ালাকে বলছে যে আমি তো টাকা দেবো বলছি, তুমি শুধু ফোন করে কাঁদবে আর চোখের জল ফেলবে আর বলবে দিরাগমনটা এখানেই হবে। অপরদিকে দেখা যাচ্ছে রাজরিত আর বিদ্যা তো খাটে শুয়ে আছে। রাজরিত বিদ্যাকে বলছে জানো বিদ্যা, আমি হয়তো চলার শক্তিটা হারিয়েছি কিন্তু আমি তোমাকে পেয়েছি। জানো তো আমার জীবন নিয়ে আর বিন্দুমাত্র কোনো আফসোস নেই, আমার ভালোবাসা এখন আমার শরীরটাকে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে। ঠিক তখনই দেখা যাচ্ছে বিদ্যার ফোনে কেউ যেন একটা ফোন করে। বিদ্যা তো এবার ফোনটা ধরেছে, দিক থেকে দেখা যাচ্ছে গোপাল বোর্ডওয়ালা তো নাটক করে করে খুব জোরে জোরে কাঁদছে ফোনটা ধরেই। বিদ্যা তো বুঝতে পারছে না, বিদ্যা তো বারবার করে জিজ্ঞাসা করছে যে কে আপনি? গোপাল বোর্ডওয়ালা তখন কাঁদতে কাঁদতে বলছে আমাকে ক্ষমা করে দে মা, তুই আমাকে ক্ষমা করে দে। বিদ্যা তখন বলে আপনি কে বলছেন? গোপাল বোর্ডওয়ালা তখন বলে যে আমি তোর বাপ রে, আমি তোর বাপ। জানিস তো আমি বাপ হয়ে তোর কোনো কর্তব্য করতে পারিনি, আমি তোর বাপ হয়ে নিজের সন্তানকে অন্যের হাতে তুলে দিয়েছিলাম, আমি শুধুমাত্র দুটো টাকার জন্য অন্যের হাতে তোকে তুলে দিয়েছিলাম, আমাকে তুই ক্ষমা করে দে মা। আমাকে আমার মেয়ে যুক্তা আমার চোখটা খুলে দিয়েছে রে মা। আমি ওই কন্যা সম্প্রদানের সময় বুঝতে পেরেছি যে আমি একজন পিতা, আমার দায়িত্ব বুঝি অনেক, আমাকে ক্ষমা করে দে তুমি মা, আমাকে ক্ষমা করে দে। বলেই তো গোপাল বোর্ডওয়ালা নাটক করে করে বিদ্যার সামনে কাঁদছে। গোপাল বোর্ডওয়ালা এও বলছে বিদ্যাকে যে তুই আমাকে প্রায়শ্চিত্ত করতে রে। বিদ্যা তো কথাটা শুনেই অবাক, বলছে আপনি সব কি বলছেন? গোপাল বোর্ডওয়ালা তখন নাটক করে করে কাঁদছে আর বলছে এই আমি গোপাল বোর্ডওয়ালা, আমি যে ক্রিমিনাল, তোরও যে তকমা পড়ে গেছে যে তুই ক্রিমিনালের মেয়ে, তোকে কত কথা তোকে বলছে। না না মা তুই চিন্তা করিস না, আমি তো আছি তোর সঙ্গে, আমি জানি তোকে তোর শ্বশুর বাড়িতে হারিয়ে দিয়েছে, তুই কিচ্ছু চিন্তা করিস না মা, তুই তো নিজের বাপের বাড়িতে আসবি। শোন না মা, দিরাগমনের সময় তো মেয়েরা বাপের বাড়িতেই আসে, আমি তো তোর বাপ, তুই আসবি তো মা, আমাকে তুই ক্ষমা করে দে। আরে মা তুই আসবি তো? বিদ্যা এবার কি করবে, বিদ্যা তো ভেবেছে হয়তো গোপাল বোর্ডওয়ালা ভালো হয়ে গেছে। বিদ্যা তখন গোপাল বোর্ডওয়ালাকে বলছে তোমার জামাইয়ের থেকে পারমিশন নিতে হবে।
গোপাল বোর্ডওয়ালা তখন নাটক করতে করতে বিদ্যাকে বলছে, হ্যাঁ রে মা, তুই জামাইকে ফোনটা দে, আমি বলি। রাজজিৎ তো এদিকে বিদ্যাকে জিজ্ঞাসা করছে, বলছে কে ফোন করেছে। বিদ্যা এবার আস্তে আস্তে করে রাজজিতের কাছে গিয়ে বলছে, গোপাল বোর্ডওয়ালা কথা বলবে বলছে তোমার সঙ্গে। রাজজিৎ তো এবার ফোনটা ধরে। গোপাল বোর্ডওয়ালা এবার নাকে কান্না কেঁদে রাজজিৎকে বলছে, জামাই আমাকে একটু প্রায়শ্চিত্ত করার সুযোগ করে দাও। নিরাগমনের সময় তুমি তোমার নিজের শ্বশুর বাড়িতে এসো। না না, তুমি চিন্তা করো না, আমি এসব সব কিছু ছেড়ে দেবো, এসব 2 নম্বরই ধান্দা টান্দা সব কিছু ছেড়ে দেবো। আমি শুধু শেষ জীবনটা আমার মেয়ের জন্য বাঁচতে চাই বাবা। আমার তো 2টি মেয়ে, আমি আমার বড় মেয়ের জন্য কিচ্ছু করতে পারিনি। বিদ্যাকে নিয়ে ওই দিরাগমনের সময় এ বাড়িতে আসবে তো বাবা? বলো না বাবা, তুমি আসবে তো? এই বলেই তো গোপাল বোর্ডওয়ালা খুব জোরে জোরে কাঁদছে। আজরিত তো গোপাল বোর্ডওয়ালার প্ল্যানটা ধরতে পারে না, গোপাল বোর্ডওয়ালাকে বলে দেয় যে হ্যাঁ আমি আসবো। গোপাল বোর্ডওয়ালা তো কথাটা শুনেই অবাক, বলছে হ্যাঁ বাবা তাহলে তুমি আসবে তো? রাজি তখন বলছে হ্যাঁ আমি আসবো। গোপাল বোর্ডওয়ালা তখন বলছে, বাবা আমি নিজের হাতে বাজার করব, বড় করে গেট সাজাবো, তোমাদের সকলকে বরণ করব। আমাদের পাড়ার আশেপাশে যারা আছে তারাও এখানে আসবে, খাওয়া দাওয়া অনেক কিছু হবে। রান্না বান্না করে তোমাদের জন্য খুব সুন্দর করে ব্যবস্থা করে রাখবো, তুমি কিচ্ছু চিন্তা করো না। বাবা তুমি তো আমার জামাই, তোমাকে না আমি মাথায় তুলে রাখবো। বলেই তো গোপাল বোর্ডওয়ালা কাঁদতে কাঁদতে ফোনটা কেটে দেয়। কপিল এবার গোপাল বোর্ডওয়ালার এমন অ্যাক্টিং দেখে গোপাল বোর্ডওয়ালাকে বলছে, এইসব 2 নম্বরই ধান্দা ফান্দা ছেড়ে অ্যাক্টিংটা তো করতে পারতেন। গোপাল বোর্ডওয়ালা তখন বলছে, অভিনয় তো প্রত্যেকে করে, এই গোটা বিশ্বে সকল মানুষ অভিনয় করে যাচ্ছে। কাশ্যপবাবু এবার গোপাল বোর্ডওয়ালাকে বলছে যে থ্যাংক ইউ এই কাজটা করবার জন্য। গোপাল বোর্ডওয়ালা তখন কাশ্যপবাবুকে বলছে, শুধু থ্যাংক ইউতে তো হবে না কাশ্যপবাবু, টাকা চাই আমার, শুধুমাত্র টাকা। কাশ্যপবাবু তখন বলছে পেয়ে যাবেন, আপনার কোনো চিন্তা নেই। গোপাল বোর্ডওয়ালা তখন বলে, আপনার মতলবটা কি বলুন তো? কাশ্যপবাবু তখন বলছে, মতলব দিরাগমনের সময় রাজজিৎ আর বিদ্যা একসঙ্গেই আসবে, কিন্তু এখান থেকে ফিরবে শুধুমাত্র একজন। রাজরিত আর বিদ্যা দিরাগমনের সময় আসবে, কিন্তু এখান থেকে শুধুমাত্র ফিরবে রাজরিত। অপরদিকে দেখা যাচ্ছে রাজদেববাবু ত্রিধাকে বলছে, ত্রিধা আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি এতটা পাল্টে গেলে কেন? বাড়ির দরজার চৌকাঠ থেকে কেউ বাড়ির লক্ষ্মীকে তাড়িয়ে দিতে পারে? ত্রিধা তুমি আমার স্ত্রী, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে শ্রদ্ধাও করি, কিন্তু তুমি এই সব কারণে না আমার চোখে কতটা নিজেকে ছোট করছো তুমি ধারণা করতে পারবে না। আমার একমাত্র ছেলে পর্যন্ত সেও আমাদেরকে ছেড়ে চলে গেল, তোমার এত জেদ, তোমার এত অহংকার। পিতা তখন রাজদেববাবুকে বলছে, তুমি আমাকে ভুল বুঝছো, তুমি কি ভুলে গেছো যে আমি এতদিন ওই বিদ্যা ব্যানার্জিকে মাথায় করে রেখেছি? তুমি কিন্তু প্রথমে প্রথমে ওকে মানতে পারতে না, কিন্তু আমি ওর সর্বক্ষণ পাশে থেকেছি, কারণ আমি জানতাম ও একজন সুস্থ স্বাভাবিক পরিবারের মেয়ে। আমি এটা বিশ্বাস করি জানো তো, যে বিয়ে হয় একটা ভালো পরিবারের সঙ্গে আর একজন ভালো পরিবারের, তখন একটা বিয়ে হয় তাতে 2টো পরিবার জড়িত থাকে। তবে আমি যেদিন জানতে পারলাম যে ওই বিদ্যা একটা ক্রিমিনালের মেয়ে, এর দিন ওকে যে সম্প্রদান করেছে সেই লোকটাও একটা ক্রিমিনাল, একজন জেল খাটা আসামি, পুলিশের খাতায় যার নাম আছে, না আমি একে একসেপ্ট করতে কিছুতেই পারবো না। আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি শেষ দিন অবধি চেষ্টা করব যে আমাদের সন্তান, আমার ছেলে এই বাড়িতে যেন ফিরে আসে, কিন্তু ওই বিদ্যা ব্যানার্জি, ওকে আমি এই বাড়িতে কিছুতেই ঢুকতে দেবো না। রাজদেববাবু এবার ত্রিধার কাছে হাত জোর করে বলছে, ত্রিধা আমি তোমার কাছে হাত জোর করে বলছি, আমার ছেলে আর পুত্রবধূ ওদের ভাত কাপড়টা অন্তত এই বাড়িতে করতে দাও। ত্রিধা তখন রাজদেববাবুকে সরাসরি বলে দেয় যে কোনো ভাত কাপড় ফুলসজ্জা কিচ্ছু হবে না। কিঞ্জয়ী তো এবার রাজদেববাবুকে বলছে, দাদা আপনি কেন এরকম জোর করছেন? এটা তো একটা মেয়েলি ব্যাপার, আমাদের ওপর ছেড়ে দিন না। আর এইটুকু ডিসিশন এত বছর সংসার করার পর দিদিভাইয়ের নিশ্চয়ই রয়েছে। এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, বিদ্যা কি গোপাল বোর্ডওয়ালার ফাঁদে পা দিতে চলেছে? কমেন্টে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন।